ফুলশয্যার রাতে অনির্বাণের কাছে আসা নিয়ে এবার আপত্তি করলো নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অনির্বাণ এবং নীলুকে ফুলশয্যার ঘরে নিয়ে আসা হয়, ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে এখন থেকে নীলু সম্পূর্ণরূপে অনির্বাণ তোমার, এবং নীলু আমার স্বামীকেও আমি তোর হাতে তুলে দিয়ে গেলাম, আমি এখন আসছি। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ যেই সময় কিনা নীলুর কাছে যাওয়ার চেষ্টা করে, ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে অনির্বাণদা তুমি কিন্তু তোমার লিমিটটা ভুলে যাচ্ছ। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে আমি তোমার বর হিসেবে আমার আবার কিসের লিমিট বলো তো? আজকে তো আমি তোমার কাছে আসবো সেটাই স্বাভাবিক, তাহলে তো অস্বাভাবিকের কী দেখলাম তো সেটাই বুঝতে পারলাম না। তোমার অনুযায়ী তো এর আগেও আমি অনেকবার তোমাকে কুপ্রস্তাব দিয়ে তোমার কাছে যাওয়ার চেষ্টা করছি, তাই না নীলু? তাহলে সেই জিনিসটা তো তোমার অভ্যস্ত হয়ে যাওয়ার কথা, তাহলে তুমি এত আপত্তি করছো কেন? তো সেটাই বুঝতে পারছি না। অন্যদিকে নীলু বলতে থাকে তার মানে অনির্বাণদা তুমি আমার কাছে আসার আজকে চেষ্টা করবে এবং তুমি আমাকে ছোবে, তুমি এটাই ভাবছো? তুমি যদি এটা ভেবে দেখো তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। আমি কিন্তু কিছু একটা দিয়ে তোমার সত্যি মাথাটা ফাটিয়ে দেবো, তাই আমি তোমাকে বলছি যে তুমি এক্ষুনি আমার সামনে থেকে সরে যাও। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকছে কেন সরতে যাবো বলো তো? আর যাই হোক না কেন আমার স্বামী হিসেবে তোমার উপর সম্পূর্ণরূপে অধিকার আছে, আর এখন সম্পূর্ণরূপে তুমি আমার, তাহলে আমি কেন তোমার উপর অধিকার ফলাতে যাবো না বলো তো নীলু? তোমার কোনো রকম কোনো আপত্তি কিন্তু আজকে চলবে না। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে অনির্বাণদা আমি আবারও তোমাকে সাবধান করছি, তুমি আমাকে এমন কোনো কিছু করতে বাধ্য করো না তার ফলে কিন্তু তুমি পরে পস্তাও। ঠিক সেই মুহূর্তে অনির্বাণের হাত থেকে বাঁচার জন্য রাই এর কাছে যখন নীলাঞ্জনা ছুটে যায়, ঠিক সেই মুহূর্তে রাই বাইরে দাঁড়িয়ে অঝরে কাঁদতে থাকে এবং নীলাঞ্জনাকে দেখে চমকে ওঠে এবং বলতে থাকে কী রে নীলু, তুই এরকম করে দুম করে বেরিয়ে এলে কেন, কী হয়েছে? ঠিক সেই মুহূর্তেই নীলু বলতে থাকে যে রাই দিদিভাই এই লোকটার হাত থেকে তুই আমাকে বাঁচা, আমি কোনো মতেই এই লোকটার সাথে এক ঘরে আমি রাত কাটাতে পারবো না দিদিভাই, আমার পক্ষে সেটা কোনো মতেই সম্ভব না। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে কেন সম্ভব না, তো সেটাই বুঝতে পারছি না। আর যাই হোক না কেন অনির্বাণ এখন থেকে তোর স্বামী, তোকে তো ওকে অবশ্যই অ্যাকসেপ্ট করতে হবে নীলু, আর তোরা তো কিসের আপত্তি হচ্ছে আমি সেটাই বুঝতে পারছি না। অন্যদিকে অনির্বাণ বাইরে চলে আসে, মাত্র অনির্বাণ বলতে থাকে যে আচ্ছা রাই তুমি আমাকে একটা কথা বলো তো, আজকে আমাদের ফুলসজ্জা, আজকে যদি আমি ওর কাছে যাওয়ার চেষ্টা করি তাতে ওরা তো কিসের আপত্তি করার আছে, আমি তো সেটাই বুঝতে পারছি না। ও রীতিমতো আমার কাছ থেকে পালিয়ে এখানে চলে এলো, তুমি বুঝতে পারছো? ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে আচ্ছা নীলু তোর এত আপত্তি কী কারণে, তো সেটাই বুঝতে পারছি না। যেখানে কি না অনির্বাণ বলতে থাকে যে আমি অনেকবার ওর কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি, এটা ওই তোমার সামনে বলেছে রাই, তাই না? তো সেই জিনিসটা তো তুমি নিজ কানে শুনেছো, কিন্তু তার সত্ত্বেও এখন আমি যে কিনা আমি স্বামী হিসেবে ওর কাছে যাওয়ার চেষ্টা করছি সেটা ওর ভালো লাগছে না, কিন্তু সেটা কেন ভালো লাগছে না? অন্যদিকে অনেকবার বলতে থাকে যে আচ্ছা রে আগেও যদি আমি ওর অনেকবার কাছাকাছি যেয়ে থাকি, ওকে অনেকবার যদি স্পর্শ করার চেষ্টা করে থাকি, তাহলে নিশ্চয়ই ওর এত আপত্তি করার এখন কথা না। তাহলে কি আমি নীলু ধরে নেবো যে তুমি আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনেছিলে, যে আমি তোমার শ্লীলতাহানি করার চেষ্টা করছি? ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে না, কোনো মতে আমি মিথ্যে অভিযোগ আনিনি তোমার বিরুদ্ধে, আমি যা কিছু বলেছি রাই দিবে সেটা সব কটা সত্য, তুই আমার কথা বিচার কর। ঠিক সেই মুহূর্তেই রাই বলতে থাকে যে তুই যদি অনির্বাণের সাথে এখন ও ঘরে না ফিরে যাস তাহলে আমি অনির্বাণের কথার উপরে বিশ্বাস করতে বাধ্য হবো, এবং আমি ধরে নেবো যে তুই রীতিমতো আমাদের সংসারটাকে ভাঙার জন্য তুই মিথ্যে অভিযোগ এনে অনির্বাণকে আমার চোখে খারাপ সাজানোর চেষ্টা করেছিস নীলু। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে এ কী ভাষা ফেসে গেলাম আমি। অন্যদিকে স্রোত হাসতে থাকে অনির্বাণের দিকে থাকে এবং বলতে থাকে অনির্বাণ এবার তুমি জম্পেশ দিয়েছো, তো বন্ধুরা লাইক আমি শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।